এখানে চাপ দিলে হবে না? ওইখানে চাপ দিলে তো হবে না কিছু। না না, ওইখানে চাপ দিতেছে কেন? এখন এটা দরকার কি, ওইটাই চাপ হবে আবার। ওইটাই হ্যাঁ, ওইটা ই করা লাগবে, নতুন আবার করা লাগবে। ফেসবুক থেকে বের হয়ে গেছে না এখন। ছেলেরা দেখো তো কে কোথায় আছো। নেটে প্রবলেম ছিল, নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। সবাইকে আসতে বলো। হ্যাঁ, সারিয়ার সবাইকে বলো ই করতে, জয়েন করতে, কারণ নেট কানেকশন ছিল না। ওকে, দেখো আমরা যে জিনিসটা বলতেছিলাম, লেখা তোমাদের লেখাটা কমপ্লিট হয়েছিল। লেখা কমপ্লিট করে কি রিয়াকশান কমপ্লিট করতে পেরেছো? একটু আমাকে বলো ইয়েস অর নট। যদি রিয়াকশান পর্যন্ত কমপ্লিট হয়ে যায় ইয়েস বলো, তারপরেরটা আমরা যাব। হ্যাঁ, এটাই বেঞ্জিনের ডিলোকালাইজেশন। এই যে স্ট্রাকচারগুলো, এটাই বেঞ্জিনের ডিলোকালাইজেশন, যে ইলেকট্রনগুলো মুভ করতেছে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কারণেই বেঞ্জিনের গঠনটা। দেখো না আমরা ফার্স্ট স্ট্রাকচার লাস্ট স্ট্রাকচার দুইটার মধ্যে ডিফারেন্স দেখি। ফার্স্ট স্ট্রাকচারের দ্বিবন্ধনগুলো যে পজিশনে ছিল, লাস্ট স্ট্রাকচারের দ্বিবন্ধনটা উল্টা জায়গায় হয়ে গেছে, সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এইটাই ডিলোকালাইজেশন। তুমি কি এই পর্যন্ত করেছো? এই যে রিয়াকশান এই পর্যন্ত মেটাক্লোরো নাইট্রোবেনজিন, এই রিয়াকশান পর্যন্ত কি লিখেছো? লিখলে আমাকে ইয়েস বলো। ওকে, তাহলে আমরা পরে কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেনটা লিখছো দেখো তো, বন্ড COOH মেটা নির্দেশক কেন? বন্ড COOH মেটা নির্দেশক কেন? কোশ্চেনটা লেখো, বন্ড COOH মেটা নির্দেশক কেন? আচ্ছা, এটা শুধুমাত্র রেজোনেন্সটা দেখাবো, এটার জন্য স্টেটমেন্ট আর দেবো না, রেজোনেন্সটা একটু দেখে নাও। আচ্ছা, রেজোনেন্সটা একটু তাকাও পরে। ঠিক আগেরটা যদি না বুঝো, সেকেন্ড টাইমে আমি আবার বুঝাচ্ছি, এটা দিয়ে বুঝে নিবা। আগেরটা যদি ভালো না বুঝো, বুঝলে তো ওকে, আবার বুঝো। আর যদি না বুঝো, সেকেন্ড টাইম আমি এটা দিয়ে আবার বুঝাচ্ছি, এটা বুঝে নাও। এখানে দেখো বেনজিন, উপরে হলো সি, এক পাশে হলো OH, আরেক পাশে হলো ডাবল বন্ড ও। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এই। ওকে, আচ্ছা এখানে দিকে তাকাই দেখো, এখানে কিন্তু কার্বনের এক পাশে ডাবল বন্ড ও আছে, তার মানে পাই বন্ধন আছে। পাই বন্ধন থাকা মানে পাই বন্ডের ইলেকট্রনকে নিজে থেকে টেনে নিবে, এটা হলো মেসোমারিক ফল, মেসোমারিক প্রভাব। ওকে, আচ্ছা কি করবে, এই যে ডাবল বন্ডের ইলেকট্রন অক্সিজেন নিজে থেকে টেনে নিবে। অক্সিজেন যখন টেনে নিবে তখন কার্বনের ইলেকট্রন ঘাটতি দেখা দিবে। কার্বন তখন এই দ্বিবন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিবে। কার্বন তখন এই দ্বিবন্ধনের ইলেকট্রন কার্বন তার নিজের দিকে টেনে নিবে। ওকে, তাহলে পরের স্টেপে কি আসবে? পরের স্টেপটা হবে, এখানে কার্বনের সাথে বেঞ্জিনে কার্বনের ডাবল বন্ড, এক পাশে OH, অপর পাশে শুধু ও। এখানে ও যখন হবে মাইনাস হবে, আর কার্বনের উপরে একটা পজিটিভ সাইন হবে। ওকে, কার্বনের উপরে একটা পজিটিভ সাইন হবে, তখন এইখানে হয়ে যাবে পজিটিভ সাইন, এখানে হয়ে যাবে পজিটিভ সাইন, ওই যে এই পজিশনে। আর এই ডাবল বন্ড আগেই ছিল। ওকে, অর্থ পজিশনে কী হবে, একটা পজিটিভ সাইন, ইলেকট্রন ঘাটতি দেখা যায়। তখন এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডের ইলেকট্রন এইখানে শিফট হবে। এখানে কিন্তু খেয়াল রাখবা, আমরা এখানে কী করতেছি, একটা ডাবল বন্ড থেকে আরেকটা ডাবল বন্ড, এক মাঝখান থেকে শুরু করে মাঝখানে শেষ করতেছি, মাঝখান থেকে শুরু করে মাঝখানে শেষ করতেছি। একটা ডাবল বন্ড চেঞ্জ শিফট হয়ে অন্য একটা জায়গায় চলে যাবে, একটা অ্যারো সাইন হবে। পরের স্টেপটা কী হবে? পরের স্টেপটা হবে, এখানে কার্বনের সাথে বেঞ্জিনের কার্বনের ডাবল বন্ড, এক পাশে OH,
অপর পাশে শুধু ও মাইনাস, এখানে পজিটিভ সাইন ছিল, এখানে আসছে, এখানে হবে একটা পজিটিভ সাইন, এখানে হবে ডাবল বন্ড। ওকে, তখন এই ডাবল বন্ডটা শিফট হয়ে এখানে চলে আসবে, ডাবল বন্ড শিফট হয়ে এখানে চলে আসবে। ওকে, তারপর আমরা কী পাবো, এখানে এখনও ডাবল বন্ড আছে, সি বন্ড ওইস, এখানে বন্ড ও মাইনাস, এখানে ফার্স্ট হলো, এখানে সেকেন্ড হলো, এখানে হলো পজিটিভ চার্জ। এটাও কিন্তু কী পজিশন, অর্থ পজিশন। ফার্স্ট ছিল অর্থ, এরপর আসলে প্যারায়, আবার চলে গেছে অর্থ। সর্বশেষ গঠনটা, সর্বশেষ গঠন এখানে এখন সিঙ্গেল বন্ড, তখন কী হবে, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের ইলেকট্রনটা আবার এখন এদিকে চলে আসবে, ডাবল বন্ড ইলেকট্রন এদিকে চলে, তখন ওই অক্সিজেন, যে অক্সিজেনের সাথে ডাবল বন্ড ছিল ওইটা আবার ব্যাক করবে, এই অক্সিজেনের যে ইলেকট্রনটা চলে গেছে ইলেকট্রনটা আবার এখানে ব্যাক করবে। তো সর্বশেষ এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এপাশে ওইসি আছে, এপাশে ডাবল বন্ড আবার ও হয়ে যাবে, এখানে এখানে এখানে, ব্যাস ফাইনালি হলো এই স্ট্রাকচারটা, ফাইনাল স্ট্রাকচার হলো এটা। তাহলে দেখো ফার্স্ট স্ট্রাকচার লাস্ট স্ট্রাকচারে ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে, ফার্স্ট আর লাস্ট স্ট্রাকচার ডাবল বন্ডের পজিশন চেঞ্জ হয়ে গেছে। আর অর্থ প্যারা অর্থ, অর্থ প্যারা অর্থ, অর্থ প্যারা অর্থ পজিশনে ইলেকট্রন ঘনত্ব কম, তার তুলনামূলকভাবে ম্যাটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেশি, এই জন্য বাইরে থেকে ইলেকট্রোফাইল এসে ম্যাটা পজিশনে যুক্ত হবে। এ যদি কারোর সাথে বিক্রিয়া করে সে পরবর্তী প্রতিস্থাপকটা কোথায় ঢুকবে, ম্যাটা পজিশনে ঢুকবে। দ্যাট মিনস আমি যদি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এর সাথে যদি আমরা ক্লোরিনে বিক্রিয়া করি, ক্লোরিন বিক্রিয়া করি ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড, বলো ক্লোরিনটা কোন পজিশন হবে, কি উৎপাদ পাবো, এখানে তো COOH বেনজোইক অ্যাসিড, এই পজিশনে মেটা পজিশনে ক্লোরিনটা ঢুকবে, প্লাস হবে HCl, কী নাম হবে, মেটাক্লোরো বেনজোইক অ্যাসিড, মেটাক্লোরো বেনজোইক অ্যাসিড। বুঝছেন? ওকে, দেখো তো একটা কোশ্চেন, এটা উদ্দীপকের সাথে সম্পৃক্ততা রেখে প্রশ্নটা অনেকবার আসছে বোর্ডে। আমি যখন তিনটে গঠন দিই, ধরো বেনজিন, এটা হলো বেনজিন, এখানে হলো টলুইন, এখানে হলো নাইট্রোবেনজিন, এটা হলো নাইট্রোবেনজিন। প্রশ্ন সাপোজ এটা এ, এটা বি, এটা সি। প্রশ্নটা হলো এটা স্ট্রাকচার লিখতে বলছে, স্ট্রাকচার লেখো নি, এটার স্ট্রাকচার তো লিখতেই হবে। এখন এটার স্ট্রাকচারটা করনি তোমরা, স্ট্রাকচার না করলে করে নাও এখনই, এই স্ট্রাকচারটা এখন লিখতে হবে। লেখা হয়ে গেলে বলো ডান, এই স্ট্রাকচারটা লেখা, বিক্রিয়া লেখা হয়ে গেলে বলো। স্যার এটা লিখবো, অনেকে লেখা ওকে হয়ে গেছে, হ্যাঁ শেষ। এরপরে কোশ্চেনটা দাও।
যাতে লেখা হয়ে গেছে এ বি সি, বলো উদ্দীপকের এ বি সি এর সক্রিয়তা ক্রমটি দেখাও। উদ্দীপকের এ ও বি সি, এ বি সি এর মধ্যে সক্রিয়তার ক্রম, আই মিন কোনটি বেশি সক্রিয়, কোনটি কম সক্রিয়, কোনটি সবচেয়ে বেশি, কোনটি তার চেয়ে কম, কোনটি বিয়োগ। উদ্দীপকের এ বি সি এর সক্রিয়তার ক্রমটা কি দেখাও। সবচেয়ে বেশি সক্রিয় কোনটা, তারপরে কম কোনটা, তারপরে কম কোনটা। বি এ সি, আইমান তালুকদার, ভেরি গুড। বি ইজ মোর রিয়াক্টিভ দেন এ দেন সি, এটি হয়েছে, এটি রাইট। কারণ হলো বিতে হলো সক্রিয়করণমূলক মিথাইল আছে, মিথাইল বেঞ্জিন চক্রে ইলেকট্রন দেয়, বেঞ্জিন চক্রের সক্রিয়তা বেড়ে যায়। আর নর্মাল বেঞ্জিন যখন এখানে কোনো মূলকই নেই, সক্রিয়করণ মূলকই নেই, নিষ্ক্রিয়করণ মূলকই নেই, তার মধ্যে তার বেঞ্জিন সক্রিয়তা যা আছে তাই আছে, বেঞ্জিনের সক্রিয়তা যা আছে তাই আছে। কিন্তু এখানে মিথাইল মূলক থাকায় সে আরও ইলেকট্রন দিচ্ছে, সক্রিয়তা বেড়ে যাচ্ছে। আর এইখানে নাইট্রোমূলক বেঞ্জিন চক্র থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, অর্থাৎ এর সক্রিয়তা বেঞ্জিনের চেয়েও কম, তাই না? নাইট্রোমূলক থাকার কারণে এটা তো নিষ্ক্রিয়করণমূলক যুক্ত আছে, অতএব এই নিষ্ক্রিয়করণমূলক যুক্ত থাকার কারণে বেঞ্জিনের সক্রিয়তা এই বেঞ্জিনের চেয়েও কমে গেছে। তাহলে বেশি সক্রিয় হলো টলুইন, তারপরে কম হলো বেঞ্জিন, সবচেয়ে কম হলো নাইট্রোবেঞ্জিন। কিন্তু এই যে দুইটার অ্যান্সার, এই অ্যান্সার বি এর জন্য তোমাকে রেজোনেন্স দেখাতে হবে, সি এর জন্য রেজোনেন্স দেখাতে হবে। আমি যে রেজোনেন্সগুলো দেখাচ্ছি 4 মার্কের প্রশ্নের মধ্যে, বি এর রেজোনেন্সও দেখাতে হবে, সি এর রেজোনেন্সও দেখাতে হবে। আর এর তো কোনো রেজোনেন্স নাই, তখন তুমি বলে দিবা যে উদ্দীপক বি যৌগে সক্রিয়করণমূলক থাকার কারণে এর সক্রিয়তা সবচেয়ে বেশি, বা অপরদিকে সি যৌগে নিষ্ক্রিয়করণমূলক থাকার কারণে এর সক্রিয়তা সবচেয়ে কম, অর্থাৎ এ যৌগের সক্রিয়তা বি এর চেয়েও কম কিন্তু সি এর চেয়ে বেশি, এ যৌগের সক্রিয়তা বি এর চেয়ে কম কিন্তু সি এর চেয়ে বেশি, যেহেতু এ যৌগের ভিতরে কোনো সক্রিয়করণ এবং নিষ্ক্রিয়করণমূলক যুক্ত নেই। অতএব সক্রিয়তা ক্রম হবে বি ইজ গ্রেটার দ্যান এ ইজ গ্রেটার দ্যান সি। তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। ওকে, আমাদের এই পার্টটা শেষ হয়ে গেছে। আমরা এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বনের যে মূল জায়গাটা, সেই জায়গায় যাবো। আমরা এতক্ষণ কিন্তু পড়তেছিলাম এই অ্যারোমেটিক যৌগগুলো পড়ার জন্য তার ধারণাটা নিয়েছি, অ্যারোমেটিক যৌগের নামকরণ শিখেছি, রেজোনেন্সগুলো কীভাবে হবে এটা শিখেছি। এখন আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন শুরু করব। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা কিন্তু অ্যারোমেটিক যৌগ পড়বো, কিন্তু এখানে যৌগের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোটা, যেখানে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে না, সেটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক যৌগ হলো কার্বন হাইড্রোজেন বেঞ্জিন চক্র থাকবে, মানে অন্য জাতক হবে, কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকবে, তাই না? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটা কোনটা আছে বলতে পারবা? অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটা কোনটা, আর অ্যারোমেটিক যৌগের মধ্যে কোনটা কোনটা হবে? জাস্ট অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা এক্সাম্পল দাও। অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনগুলো আর অ্যারোমেটিক যৌগ কোনগুলো? ওকে ওকে গুড, দুজনে মিলে হয়েছে। আয়মান তালুকদার আর ইয়ামিন দুজনে মিলে অ্যান্সার হয়ে গেছে। অর্ণব বালাজি, ভেরি গুড। আয়মান সেকেন্ড উত্তর দিয়েছো টলুইন, ইয়েস ভেরি গুড। মানে বেঞ্জিন আর টলুইন এই দুইটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেঞ্জিন আর টলুইন এই দুইটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আর ফেনল, বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন এরা হলো অ্যারোমেটিক যৌগ। ফেনল, বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন, ক্লোরোবেনজিন, নাইট্রোবেনজিন এগুলো সব হলো অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পড়বো, তারপর আমরা অ্যারোমেটিক যৌগ পড়বো। তবে অ্যারোমেটিক যৌগের মধ্যে আমাদের সিলেবাসে আছে শুধু ফেনল আর অ্যানিলিন। অ্যারোমেটিক যৌগের মধ্যে আমাদের সিলেবাস আছে ফেনল এবং অ্যানিলিন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বেনজিন টলুইন দুইটাই আছে, বেনজিন টলুইন অ্যারোমেটিক হাইড্রোকার্বন দুইটাই আছে। আর অ্যারোমেটিক যৌগের মধ্যে মেইনলি আছে ফেনল, মেইনলি ফেনল পুরোটাই আছে, একদম দিয়ে হেডলাইন দিয়ে আছে আমাদের ফেনল পুরোটা। আর অ্যানিলিন একটা পার্ট আছে, অ্যানিলিনে সব কিছু নেই, তারপর অ্যানিলিনের একটা পার্ট আছে। ওকে, আচ্ছা আমরা হেডলাইন দেবো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এখন বড় করে হেডলাইন দাও, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক
হাইড্রোকার্বন। 1 নম্বর দিয়ে লিখব বেনজিন, C6H6 অ্যারোমেটিক হাইড্রোকার্বন। 1 নম্বর দিয়ে লিখব বেনজিন। আমরা দুইটা পড়বো, বেনজিন আর টলুইন, দুইটা। বেনজিনের মধ্যে আমরা অনেক কিছু কভার করে আসব। ওকে, বেনজিন, আচ্ছা বেনজিনের ফার্স্ট আমরা লিখব প্রস্তুতি, কারণ আমরা অ্যারোমেটিক যৌগ কী ইত্যাদি সব কিছু শিখে আসছি, তো এখন আর বেনজিন সম্পর্কে অন্য কোনো ধারণা দরকার নাই। বেনজিন একটা অ্যারোমেটিক যৌগ, হাকাল নীতি, অ্যারোমেটিসিটি সব কিছুগুলো কমপ্লিট করে আছে, জেনারেল, এগুলো জেনারেল পড়ে আসছে। এখন স্পেসিফিক বেনজিন প্রস্তুতি। ওকে, ফার্স্ট আসো বেনজিনের প্রস্তুতি। বেনজিনের আমরা 3টা প্রস্তুতি শিখব। ওকে, বেনজিনের আমরা ফার্স্ট লেখো, অনেক প্রস্তুতি আছে বেনজিনের। 1 নম্বর দিয়ে লেখো ডিকার্বক্সিলেশন পদ্ধতি, ডিকার্বক্সিলেশন পদ্ধতি, ডিকার্বক্সিলেশন পদ্ধতি। ওকে, 1 নম্বর আমরা শিখব কোনটা, ডিকার্বক্সিলেশন পদ্ধতি। আচ্ছা, ডিকার্বক্সিলেশন পদ্ধতি হলো সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। স্টেটমেন্টটা লিখে নিতে পারো, সোডিয়াম বেনজয়েড, সংকেত জানো, আমরা সংকেত দেখাবো। সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। লিখে নাও, আগে স্টেটমেন্টে লেখো, সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। সোডিয়াম বেনজয়েড, বাংলা লিখছো, লিখে নাও, সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। ছেলেরা এত কম আসে নেটে, সবার তো প্রবলেম নেটে না, অন্য জায়গাও প্রবলেম আছে। যারা 25 জন আসছো, 25-26 জন আসছিল, এখন আছে মাত্র 18-19 জন। দেখছো, সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এবার স্টেটমেন্ট লিখে বিক্রিয়া লেখো। সোডিয়াম বেনজয়েড, এটা হলো বেনজয়িক অ্যাসিড, বেনজিনের মাত্রার উপর COOH, এটা কি বেনজয়িক অ্যাসিড, জাস্ট এইচের পরিবর্তে যদি সোডিয়াম দেয় সেটাই হবে সোডিয়াম বেনজয়েড। আর সোডা লাইম মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যারোসাইনের উপরে হবে ক্যালসিয়াম অক্সাইড, নিচে তাপের চিহ্ন দেব। সোডিয়াম বেনজয়েডকে সোডা লাইমের সাথে উত্তপ্ত করলে বেনজিন পাওয়া যায়। এই যে বেনজিন প্লাস হবে সোডিয়াম কার্বনেট। আর বেনজিন প্রস্তুতের এই বিক্রিয়াগুলো খুব ভালো করে ধরে রাখবে, এটা কিন্তু উদ্দীপকের সাথে আসে। অ্যারোমেটিক যৌগের উদ্দীপকের শুরুতেই যে ডান পাশের পাশেটা দেওয়া থাকবে, ডান পাশে বেনজিনের জায়গায় কোশ্চেন সাইন দেওয়া থাকবে, অথবা এ লেখা থাকবে, বি লেখা থাকবে। এরপর বলবে এ থেকে এইটা কীভাবে পাবো, এ থেকে ওইটা কীভাবে পাবো, এর সাথে এইটা বিক্রিয়া দেখাও, এ থেকে ওইটা প্রস্তুতি দেখাও, অনেক 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 প্রশ্ন হতে পারে। এটা নাম লেখা রাখো সোডিয়াম বেনজয়েড, আর এটা হচ্ছে বেনজিন। এটা ছিল 1। প্রস্তুতি 2, ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন, ফেনল থেকে বেনজিন। আচ্ছা, এখন ফেনলকে দস্তা চূর্ণের সাথে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে, ফেনলকে দস্তা চূর্ণ বা জিঙ্ক, ফেনলকে জিঙ্কের সাথে
400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পাতন করলে ফেনলকে দস্তা চূর্ণের সাথে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে পাতন করলে বেনজিন পাওয়া যায়। ফেনলকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জিঙ্কের সাথে উত্তপ্ত করে পাতন করলে বেনজিন পাওয়া যায়। বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড। হয়েছে 3 নম্বর প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি আমরা আগেই শিখে আসছি। 3 নম্বর প্রস্তুতিটা আমরা আগেই শিখে আসছি। ইথাইন থেকে বেনজিন। ইথাইন থেকে বেনজিন। ওকে, 3 নম্বরটা লেখো, ইথাইন থেকে বেনজিন। মানে আছে ইথাইন থেকে বেনজিন। বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন? ইথাইন থেকে বেনজিন। পারবা ইথাইন থেকে বেনজিন লিখতে? ইথাইনকে কি করতে হয়? একই, এটাও 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লৌহ নলের ভিতর থেকে চালনা করতে হয়। ইথাইনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লৌহ নলের ভিতর থেকে চালনা করতে হয়। কথা লিখতে হবে না মনে হয়, আমরা এটা লিখছি এর আগেও। ইথাইন, লৌহ নল, 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন। এখানে ডাবল বন্ড দিয়ে দেওয়া ভালো, এই জন্য বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। ওকে, ইথাইন থেকে বেনজিন। এটা হলো বেনজিনের প্রস্তুত। আরেকটা হচ্ছে বেনজিনের শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন আগে আসতো 2012 পর্যন্ত যে সিলেবাসটা ছিল, আগে তো এটা জৈব যুগে আলাদা একটা বই ছিল, এখন তো একটা চ্যাপ্টারের মধ্যে সব নিয়ে আসছে। তো ওইখানে প্রায় পরীক্ষা আসতো যে বেনজিনের শিল্প উৎপাদন, আলকাতা থেকে বেনজিনের শিল্প উৎপাদন। ওকে, তো এখানে আমরা অত বিস্তারিত লিখবো না, এটা অবজেক্টিভের জন্য একটু শিখে রাখবো। শুধু হেডলাইনটা দাও, বেনজিনের শিল্প উৎপাদন। বেনজিনের শিল্প উৎপাদন লিখে লিখবে আলকাতা থেকে বেনজিন। আলকাতরা থেকে বেনজিন, এটা হচ্ছে বেনজিনের শিল্প উৎপাদন। আলকাতরা থেকে বেনজিন।
ওকে, এখানে জাস্ট শর্ট করে একটা লাইন লিখে রাখো। তা প্রথমে যে আলকাতা থেকে বেঞ্জিন, এটা কিন্তু একটা অবজেক্টিভের কোশ্চেন, বেঞ্জিন কি কি থেকে পাওয়া যায়, তার মধ্যে আলকাতাটা অপশন। আচ্ছা, এখন এখানে স্টেটমেন্টটা হবে দেখো, আলকাতাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে লঘু তেল পাওয়া যায়। আমি খুব শর্ট করে জাস্ট মূল কথাটা লিখে রাখতেছি। দেখো, আলকাতাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে, আলকাতাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে লঘু তেল পাওয়া যায়। আলকাতাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে লঘু তেল পাওয়া যায়। লঘু তেল, লঘু তেল। আলকাতাকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে লঘু তেল পাওয়া যায়। ওকে, 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে লঘু তেল পাওয়া যায়। এরপর দেখো, লঘু তেলে প্রথমে গাঢ় সালফ্রিক অ্যাসিড ও পরে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর বারবার পাতন করে বেঞ্জিন পাওয়া যায়। শুধু এইটুকু। লঘু তেলে প্রথমে গাঢ় সালফ্রিক অ্যাসিড, পরে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে 10%। প্রথমে গাঢ় সালফ্রিক অ্যাসিড ও পরে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে অম্ল ও ক্ষারজাত পদার্থ অপসারণ করার পর, ক্ষার ও অম্লীয় পদার্থ অপসারণ করার পর, কথাটা এইভাবে লেখো, ক্ষার মানে অ্যাসিড যোগ করে ক্ষার জাতীয় পদার্থ দূর করার জন্য, আর ক্ষার যোগ করে অম্ল জাতীয় পদার্থ দূর করার জন্য। ক্ষারীয় এবং অম্লীয় পদার্থ অপসারণের পর, ক্ষারীয় ও অম্লীয় অংশ অপসারণের পর অবশিষ্ট অংশকে বারবার পাতন করলে অবশিষ্ট অংশকে বারবার পাতন করলে অবশিষ্ট অংশকে বারবার পাতন করলে 81 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায়। 81 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ বেঞ্জিন পাওয়া যায়। ও আলকাতা কি আবার আলকাতা দেখো না, যে টিভিতে অ্যাড দেয়, টিনের ভিতরে আলকাতরা মাইখা দেয়, ফলে টিনে কখনো জং ধরে না। তারপর নৌকার নিচে আলকাতা দেয়, কালো 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 আলকাতা দেয়, নৌকার কাঠ যাতে পানিতে নষ্ট না হয়। বুঝছো, এটা তেল যেতে পারে। আলকাতাটা হলো ওই যে তেল, আমরা যে বাংলাদেশে যে বাইরে থেকে তেল আনি, পেট্রোলিয়াম পদার্থটা যে বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি, এটা চিটাগাঙে এসে জমা হয়। আর চিটাগাঙের রিফাইনারি একটা ফ্যাক্টরি আছে, ওইখানে এসে এই তেলটা রিফাইন হয়। ওই তেল রিফাইন করতে গিয়ে বিভিন্ন ধাপে বিভিন্ন অংশ পাওয়া যায়। তার মধ্যে পাওয়া যায় প্রথমে কি পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, ক্লিয়ার। এরপরে পাওয়া যায় আলকাতরা। আলকাতরা পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বিটুমিন, যেটা রাস্তা ধোয়া ঢালাই কাজে লাগে। এগুলো সবই কিন্তু আমরা ওই অপরিশোধিত তেলকে যে আমরা ইম্পোর্ট করি, ওইখান থেকে এটা পাওয়া যায়। ওকে, আলকাতরা একটা পেট্রোলিয়াম পদার্থ, পেট্রোলিয়াম পদার্থের একটা অংশ আর কি বলা যায়। ওকে, আমাদের বেঞ্জিন কিন্তু প্রস্তুতি, শিল্প উৎপাদন এই পর্যন্তই। আমরা বেঞ্জিনের ধর্ম আজকে শুরু করব না, বেঞ্জিনের ধর্ম শুরু করব আগামী ক্লাসে। বেঞ্জিনের ধর্ম
বেঞ্জিনের দুই ধরনের ধর্মপ্রভাব। বেঞ্জিন যদিও বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হয়েছে প্রতিস্থাপন, তারপরে বেঞ্জিন বিশেষ ধরনের 4টা সংযোজন বিক্রিয়া দেয়। ওকে, বেঞ্জিন বিশেষ ধরনের 4টা সংযোজন বিক্রিয়া দেয়। ক্লাউড অয়েল, ক্লাউড অয়েল থাকে। ক্লাউড অয়েল তো মানে ঘন একটা অয়েল থাকে, ওইটাই তো আলকাতরা। কিন্তু আলকাতরাকেও আবার আলকাতরা পরেও আরেকটা ধাপ আছে, সেটা হলো পিচ, বিটুমিন বলি। ওই বিটুমিন দিয়ে রিক্সা রাস্তার কাজে লাগে। এখানে কোনো রিয়াকশান নাই, এটার মধ্যে কোনো রিয়াকশান নাই। এটা একটা স্টেটমেন্ট, সেটা বর্ণনা। এটা বর্ণনাটা অনেক বড়, আমি শুধুমাত্র এটা পরীক্ষা আসেন আগে আসতো, এখন আসে না তো। এখন তারপর খুব শর্ট করে মূল কথাগুলো দিয়েছি। এখানে দেখো আমি কী কথা দিয়েছি, যে আলকাতরা থেকে লঘু তেল, এটা একটা পার্ট হয়েছে, কত ডিগ্রিতে সেটা দিয়েছি। লঘু তেল থেকে আবার বেঞ্জিন পাবো, সেখানে কিন্তু আমরা প্রথমে অ্যাসিড দিয়ে ধৌত করি, এরপর ক্ষার দিয়ে ধৌত করি, এরপরে আমরা পাতন করি, পাতন করলে শেষ পর্যন্ত আমরা এই তাপমাত্রায় এইগুলো পেয়ে যাই। কোনো রিয়াকশান নাই, বাট ওইটুকু লিখে রাখলে হবে। ওকে, অ্যাকচুয়ালি বেঞ্জিনের প্রস্তুতিগুলি আমাদের বেশি দরকার, যেগুলো হয়তো উদ্দীপকের সম্পৃক্ত ওইভাবে আসে। ওকে, তাহলে আজকের মতো রাখো। আমরা বেঞ্জিনের রাসায়নিক ধর্মটা আগামী ক্লাসে শুরু করব। কার কোনো কোশ্চেন আছে? মেয়ে ছেলেরা দেখছো আজকে এত কম, এটা খুব বিরক্ত লাগে আমার কাছে। প্রতিদিন তোমাদেরকে এত বলি যে থাকার জন্য লাইভে, তো এখন মনে হচ্ছে যে এখন ভিডিওটা এখনই মুছে ডিলিট করে দিই, তাহলে যারা ক্লাস করে না তারা বুঝুক যে ক্লাস কীভাবে করতে হবে। জুমে ক্লাস হলে করতো না, জুমে ক্লাস হলে তো ঠিকই এইভাবে করতো। তোমাদের কি সবার জুম আপলোড করা আছে? জিজ্ঞেস করো তো সবাইকে, জুম আপলোড করা আছে কিনা। তাহলে দেখা যায় মাঝে মাঝে আমি জুমে চলে যাব। জুমের লিঙ্ক পাঠিয়ে আমি এই গ্রুপেই লিঙ্ক পাঠাবো, এই গ্রুপে জুমের লিঙ্ক পাঠায় তোমরা লিঙ্কে ঢুকলে আমি জুমে ক্লাস নেব। তো জুমে ক্লাস হলে জুমে যারা থাকবে না ওরা চলে যাবে, এমনিই চলে যাবে। ঠিক আছে, সবাই থাকো। কার কোনো কোশ্চেন নাই তো আর? ওকে, ওয়ালাইকুম আসসালাম।